সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন শামীম রেজা। শামীম ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা 7ই মার্চ আমরা বঙ্গবন্ধুর যে সেই রেসকোর্স ময়দান বা সরদ উদ্যানের যে ঐতিহাসিক ভাষণ, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং সেখানে আপনার সঙ্গে যে আলোচনাটা শুরু করা হচ্ছে যে এই যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আমরা কিভাবে পাঠ করি, আমরা আসলে কতটা পাঠ করতে শিখেছি ভাষণটি। ভাষণ তো আপনি দুইভাবে পাঠ করতে পারেন। একটা হলো যে আপনি যদি পুরো ভাষণকে একটা টেক্সট হিসাবে গ্রহণ করেন তাহলে তার একরকম পাঠ হয়। আপনি এর ভাষা পাঠ করতে পারেন, বক্তৃতা হিসাবে একে পাঠ করতে পারেন। আপনি যদি এর ভিডিও চিত্রকে গ্রহণ করেন তাহলে ভিজুয়াল গুলো পাঠের একটা রীতি আছে। আপনি সেখানে অন্যরকম একজন বক্তাকে পান, তার বিশাল জনসমুদ্রকে সেখানে পান, যেটা হয়তো আপনি লিখিতভাবে যখন এই বক্তৃতা পাঠ করবেন সেখানে আপনি সেটি পান না। আপনি যখন তার অডিও শোনেন তখন আবার আপনি তার আর এক রকম পাঠ করেন বিষয়টি। কিন্তু তিনটি ক্ষেত্রে এটা টেক্সট। আর আপনি যদি এর প্রেক্ষাপট পাঠ করতে চান, যে কোন প্রেক্ষাপটে কখন কি পরিস্থিতিতে এই বক্তা এই বক্তৃতা দিলেন এবং তার যারা গ্রহণ করলেন সেই বক্তৃতা, তার যারা দর্শক শ্রোতা ছিলেন তারা কিভাবে নিলেন, সমসাময়িক সময় বা কাল কিভাবে তার এই বক্তৃতা গ্রহণ করলো, এমনকি এই বক্তৃতা শেষ হয়ে যাবার পরেও বক্তা তো বক্তৃতা একসময় থামিয়েছেন এবং সেই বক্তৃতা শেষ হবার পরেও বক্তৃতার যে অনুরণন এবং তার যে প্রভাব, তার যে অভিঘাত এবং তার যে অনুপ্রেরণা বা প্রেরণার দায়ী প্রণোদনার যে সমস্ত বিষয়গুলো, তাকেও আপনি পাঠ করতে পারেন। সুতরাং এই পাঠ আসলে দুই পর্যায়ে হয়, দুই মাত্রায় হয়। এবং আমার বিশ্বাস যে 7ই মার্চের যে ভাষণ, সেগুলোর প্রচারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম উত্থান পতন ঘটেছে। এগুলো শোনার ক্ষেত্রেও সেগুলো আমাদেরকে প্রভাবিত করেছে। যেমন রাজনৈতিক পরিবর্তনের কারণে অনেক সময় হয়তো এই বক্তৃতা আপনি বাজাতে পারেননি বা শোনাতে পারেননি, কিংবা এটা লিখিত কপিও হয়তো প্রচার করতে আপনি ওইভাবে পারেননি। এবং আর ভিডিও দেখা তো তখন আরো কঠিন ছিল। 70-এর দশক 80-এর দশকে চাইলেই আপনি এত সহজে এখনকার মতো ভিডিও চিত্র দেখতে পেতেন না। তো সেক্ষেত্রেও আপনার পাঠকে প্রভাবিত করেছে। অর্থাৎ পরের যে প্রজন্ম, তারা কিভাবে এই বক্তৃতা তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, সে কি টেক্সটের আদলে তার কাছে যাবে, অডিও ভিজুয়াল কোনো কিছু হিসাবে, না লিখিত একটা স্ক্রিপ্ট হিসাবে, নাকি পুরো ইতিহাস সহ তার কাছে যাবে। আমার মনে হয় যে সবগুলো বিষয়ই পাঠের ক্ষেত্রে বিবেচনায় রাখা প্রয়োজন। এবং আপনি একেবারে পুরোনো দিন থেকে যদি দেখেন, সেই পেরিক্লিসের যুগ থেকে আমরা যখন থেকেই বক্তৃতা বা বক্তৃতা বিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে, যে কিভাবে একটা বক্তৃতা বিশ্লেষণ করা যায়, প্রতিটা ক্ষেত্রে কিন্তু বক্তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমে যে কাকে আমি বক্তৃতা দিতে ডাকছি, 7ই মার্চের ওই ভাষণের যে ময়দান, যে মঞ্চ, সেখানে কি আপনি যে কাউকে ডাকবেন, যে কোনো ব্যক্তি এসেই বক্তৃতা দিলে সেই বক্তৃতার একটা বড় প্রভাব তৈরি হবে, তা কিন্তু না। যিনি এই বক্তৃতা দেবার দক্ষতা অর্জন করেছিলেন, যিনি এই বক্তৃতা দেবার যোগ্যতা অর্জন করেছেন, তিনি এই বক্তৃতার মঞ্চে উঠেছেন এবং তিনি বক্তৃতা দেবার জন্য প্রস্তুত। অতএব বক্তা একটা বড় বিষয়। তারপরে আসে যে তিনি কি বলবেন, এবং যে বক্তাকে আমরা এখানে যাকে নিয়ে আলোচনা করছি তিনি বক্তা হিসেবে পরিচিত, তিনি বাগ্মী, তিনি সুবক্তা, আমরা জানি। কিন্তু ওই সময় তাকে আরো কঠিন দায়িত্বের মধ্যে ফেলা হয়েছে। একদিকে যেমন ছাত্র, শিক্ষক, সাংবাদিক বা তরুণ নেতা, তারা চাইছেন যে এখন এককভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হোক। অন্যদিকে দলের প্রবীণ নেতারা আছেন, দলের যিনি বক্তা, প্রধান যিনি বক্তা, যিনি 7ই মার্চের প্রধান, যিনি কুশীলব, তিনি তার নিজস্ব ভাবনা রয়েছে। তিনি জানেন কিভাবে এই প্রক্ষেপণ হবে, কিভাবে তিনি অলংকার স্থাপন করবেন, কিভাবে রূপকগুলো আসবে, কিভাবে এই বক্তৃতার প্রেক্ষাপট তিনি তৈরি করবেন, এবং তার সামনে যারা আছেন। এটা অসাধারণ একটা সময়, অসাধারণ একটা পরিবেশ। এই তিনের সমন্বয় যদি না হয় তাহলে তো মহৎ বক্তৃতা তৈরি হবে না। তিনের সমন্বয় হতে হবে। আপনি আরেকটু পেছনেও যদি ফিরে যান, আপনি সবার বক্তৃতার ক্ষেত্রে দেখেন, তার সমসাময়িক কালে যারাই বক্তৃতা দিয়েছেন, প্রত্যেক বক্তৃতা কিন্তু এই তিনের সমন্বয় হতে হবে। এবং তিনের যখন সমন্বয় ঘটেছে তখনই এটা ওই সময়ের ঊর্ধ্বে চলে গেছে, ওই কালের ঊর্ধ্বে চলে গেছে, এবং সেই বক্তৃতা আপনার মনে গেঁথে গেছে। সেই বক্তৃতা আপনার অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে, আপনার চেতনার উৎস হয়ে দাঁড়িয়েছে সকল সময়ের। এমনকি আপনি যে নির্দেশ প্রত্যাশা করছিলেন, আপনি যে ধারণা আশা করছিলেন, আপনি আপনার নেতার কাছ থেকে যে কথা শুনবার জন্য আপনি উপস্থিত হয়েছিলেন, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। অতএব এই তিনের যে যোগসূত্র, সেটা না হলে কারোরই বক্তৃতা কিন্তু সফল হয়নি। সেটা আপনি যদি জনবক্তা হিসাবে কিংবা খুব বড় জনযোগাযোগকারী হিসাবে তারও আগে যারা ছিলেন, গান্ধীর ক্ষেত্রে ধরেন, ওই তিনের সমন্বয় হতে হচ্ছে। নেতাজি সুভাষ বোস
এর ক্ষেত্রে তো আর খুব বেশি ভারতবর্ষে উনি বড় বক্তৃতা দেবার সুযোগ সুযোগ তিনি পাননি, কিন্তু সিঙ্গাপুরের যে বক্তৃতাটা আমাদের পরবর্তীতে অডিও শোনবার সুযোগ হচ্ছে ইংরেজিতে দেওয়া বক্তৃতা, সেখানেও তিনি অসাধারণ বক্তৃতা সেই দেবার ময়দানে চেষ্টা তিনি করেছেন, ইংরেজিতে কিন্তু দিয়েছেন। সেই ময়দানে তো আর ওইভাবে একটা জনসমুদ্র তিনি পাননি। সিঙ্গাপুরে বসবাসরত যারা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, তারা সেখানে উপস্থিত হয়েছেন, তারা সেখানে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন, উচ্ছ্বাস দেখিয়েছিলেন। তিনি তার অসাধারণ লাইনগুলো বলবার চেষ্টা করেছিলেন যে তাকে আরো রক্ত দিলে, আরো মানুষ সেই সংগ্রামে অংশ নিলে তিনি তাদের স্বাধীনতা দিতে পারেন, তিনি সেই সংগ্রামের দিকে তাকে নিয়ে যেতে পারেন। কিন্তু এই বিশাল জনসমুদ্র তার ভাগ্যে জোটেনি, যেটা 7ই মার্চে বঙ্গবন্ধুর ক্ষেত্রে ঘটে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে আমরা কতটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, এবং আন্তর্জাতিক পর্যায়ে ওই যে আমরা পঠন পাঠনের কথা বলছিলাম, সেখানে এই ভাষণ কতটা পঠিত হয়েছে। এখনো যে বক্তৃতাগুলো আমরা সারা পৃথিবীতে পড়তে দেখি, বক্তৃতা পড়া হয় বা রাজনীতির ক্লাসে, না হলে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে, কিংবা যোগাযোগ শাস্ত্রে বা জনযোগাযোগ যে বিষয়গুলো আছে বা ইতিহাসে, সেখানে আপনি পড়ছেন। আপনি যে বক্তৃতাগুলো পড়েন আন্তর্জাতিকভাবে, তার বেশিরভাগই দেখা যায় যে এগুলো ইংরেজিতে লেখা বক্তৃতা। ফলে ইংরেজিতে লেখা হবার কারণে বা ইংরেজিতে বক্তৃতাটা প্রদান করা হয়েছে, অথবা ইউরোপীয় কোনো ভাষায় এটা প্রদান করা হয়েছে। এখন আপনি গ্রিক বক্তৃতার উদাহরণ দেওয়া হয়, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে চর্চা করা হয়েছে, সেটা অনুদিত হয়েছে, সেটা পশ্চিমা সভ্যতা এবং শিক্ষার একটা আবশ্যিক অনুষঙ্গে পরিণত হয়েছে। সুতরাং একেবারে রোমান বা গ্রিকদের সময় যে সমস্ত বাগ্মীরা ছিলেন, বক্তারা ছিলেন, দার্শনিকরা ছিলেন, রাষ্ট্রনায়করা ছিলেন, তাদের বক্তৃতাগুলো প্রায় বলা চলে যে আধুনিক সময়ে এসে ইংরেজি বক্তৃতার মতোই একটা অবস্থায় সেগুলো পরিণত হয়েছে। এর বাইরে আপনি ফরাসি বক্তৃতা বা জার্মান বক্তৃতা বা অন্যান্য ভাষার, যেটা আমার পর্যবেক্ষণে যেটা বলেন, দীর্ঘদিন জনযোগাযোগ পড়াতে গিয়ে বা কাজ করতে গিয়ে, সে বক্তৃতাগুলোও কিন্তু কম পড়ানো হয়। আচ্ছা, আপনি সাধারণভাবে যদি বইগুলো দেখেন, আপনি যতটুকু ইংরেজি ভাষায় প্রদানকৃত বক্তৃতার দাপট দেখবেন, ততটা আপনি কিন্তু অন্যান্য ভাষায় দেখবেন। এবং আমি আগে কিন্তু উল্লেখ করে রেখেছি যে গ্রিক এবং রোমান ভাষার ক্ষেত্রে ভিন্ন, কারণ এটা বক্তৃতার ঐতিহ্য হিসাবে মার্কিনীরা, ব্রিটিশরা এরা গ্রহণ করেছে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ঠিক করতে গিয়েও প্রয়োজন পড়েছে, দীর্ঘদিন শতকের পর শতক এগুলো চলেছে। এটার কারণে যখন তারা ওই ক্লাসে উদ্ধৃত করে, সেটা বক্তৃতার ব্যাকরণ হিসাবে হোক, একটা অসাধারণ বক্তৃতার উদ্ধৃতি হিসাবে হোক, কিংবা রাষ্ট্রবিজ্ঞান বা যোগাযোগ বিজ্ঞান অথবা জনযোগাযোগের অংশ হিসাবে হোক, এগুলো কম উদ্ধৃত হয়, যেগুলো ইংরেজি ভাষায় দেওয়া হয়নি। আমি বিভিন্ন সময় কাজ করতে দেখেছি যে ইংরেজিতে সরাসরি দেওয়া বক্তৃতা এমন একমাত্র বেশি উল্লেখ করা হয় নেহরুর বক্তৃতা থেকে। এবং নেহরুর যে বক্তৃতা উল্লেখ করা হয়, সেটা গান্ধী মারা যাবার পরে, মানে তার হত্যাকাণ্ডের পরে রেডিওতে যে বক্তৃতা উনি দিয়েছিলেন যে বাপু মারা গেছেন, এবং এটা খুব কঠিন একটা সময় ছিল কে বক্তৃতা দেবে, এবং দলের জ্যেষ্ঠ নেতারা তাকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন রেডিওতে বক্তৃতা দেন। এটি ইংরেজিতে দেওয়া বক্তৃতা, এবং ওই বক্তৃতার কয়েকটি লাইন বিভিন্ন সময় বক্তৃতার বইয়ে উদ্ধৃত করা হয়, অন্তত বক্তৃতা বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমি বলি। এছাড়া পৃথিবীর অসাধারণ বক্তৃতাগুলো কিন্তু অনেক সময় বাদ পড়ে যায়। বঙ্গবন্ধুর বক্তৃতার ক্ষেত্রে যে প্রসঙ্গে যদি সরাসরি আসে, আপনি লক্ষ্য করবেন যে 7ই মার্চের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে উচ্ছ্বাস ছিল এই বক্তৃতা নিয়ে, বিভিন্নভাবে ব্রিটিশ গণমাধ্যমগুলো যদি দেখেন, মার্কিন গণমাধ্যম, তারা অনেক বিশেষণে কিন্তু তাকে অভিহিত করেছে যে একেবারে রাজনীতির কবি, অসাধারণ কাব্যিক ব্যঞ্জনায় তিনি। আপনি যদি তখনকার পত্রিকা ন্যারেটিভস গুলো দেখেন, বিশেষণগুলো দেখেন, তারা বক্তৃতাকে খুব উচ্চ মার্গের বক্তৃতা হিসাবে বলছেন। তার মানে তার রিপোর্টাররা সেগুলো যেভাবে রিপোর্ট করছেন, তারা যেভাবে এই বক্তৃতাকে পাঠ করছেন, সেটা টেক্সট হিসেবে পাঠ করুক আর তার কনটেক্সট হিসেবে পাঠ করুক বা প্রেক্ষাপট হিসেবে পাঠ করুক, অনেক বছর পরে এই বক্তৃতাটা যে পর্যায়ের প্রচার দরকার ছিল, সে পর্যায়ে প্রচার কিন্তু হয়নি। আমরা এমনকি এক দশক আগেও যদি বলেন, আমি নিজেও যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোর্সের একটা অংশ হিসাবে, এটা প্রথমে নাম ছিল পাবলিক কমিউনিকেশন, পরবর্তীতে এটা পাবলিক স্পিকিং নামে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সেটা পড়াতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে তার যে বাংলা যদি আপনি লিপি ধরেন, টেক্সট, লিখিত বক্তৃতা, সেটা নিয়েও আমরা বেশ একটু জটিলতার মধ্যে পড়ছি যে উনি যে বক্তৃতা প্রক্ষেপ করেছেন, সেখানে তার যে আঞ্চলিক শব্দাবলী এবং তার যে বাক্য বলার রীতি, সেটা আমি কি প্রমিত বাংলায় লিখবো নাকি ওরকম করে লিখবো, বাক্য গঠনটা। এবং ইংরেজি করতে গিয়ে এটা আরো কঠিন অবস্থার মধ্যে পড়ছে যে আমরা কার ইংরেজি অনুবাদটাকে গ্রহণ করব। এবং এখনো পর্যন্ত আমি মনে করি, এটা আমি আমার সাধারণ জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝি, এই বক্তৃতার যে রীতি, যে গাঁথুনি, যে বর্ণনা রীতি, সেটা অনুবাদ আসলেই খুব কঠিন কাজ। আমি অনেকের সঙ্গে আলাপ করবারও চেষ্টা করেছি যে আরো বারবার চেষ্টা করা এটা ইংরেজি করতে গিয়ে। সুতরাং ওই ইংরেজিটাও আপনি কিন্তু একেবারে শুরুতে ওইভাবে সহজলভ্য করতে পারেননি ইংরেজি পাঠকদের কাছে বা ইউরোপীয় পাঠকদের কাছে বা পশ্চিমা পাঠকদের কাছে। সুতরাং এই প্রাপ্যতার ঘাটতির কারণেও কিন্তু
যে যিনি এটা তৈরি করছেন, যিনি বই লিখছেন বা যিনি অনুবাদ করছেন কিংবা বক্তৃতা ক্লাসে পড়তে বলবেন, তিনি কিন্তু পাচ্ছেন না। এবং আপনি দেখেছেন যে সাম্প্রতিক সময় ওনার আত্মজীবনীর অসমাপ্ত আত্মজীবনী, সেটা অনুবাদ অনেকখানি কিন্তু এগিয়ে নিয়ে গেছে, মানুষের আগ্রহ বেড়েছে। তারও আগে বিভিন্ন ব্যক্তি বঙ্গবন্ধু সম্পর্কে ভালো মানের কিছু, এনায়েতুর রহিম থেকে শুরু করে অন্যান্য যারা ভালো মানের বই লিখেছেন তার সম্পর্কে, জীবনী গ্রন্থ বা অন্যান্য যে সমস্ত বইগুলো তার রাজনৈতিক ইতিহাস নিয়ে বা বাংলাদেশের জাতীয়তাবাদ আন্দোলনগুলো নিয়ে, সেগুলো আন্তর্জাতিকভাবে যাওয়ার কারণে মানুষের আগ্রহ জন্মেছে এই ব্যক্তির প্রতি, এই নেতার প্রতি। স্বাভাবিকভাবে ৭ই মার্চ সেখানে অনিবার্য একটা উৎস হিসাবে আসে। কিন্তু অনিবার্য উৎস হিসাবে আসলেও বক্তৃতা তো তাকে দিতে হবে, টেক্সট তো তার কাছে যাবে। এবং যে কারণে আমি মনে করি যে পর্যায়ে এটা পরিচিত হবার দরকার ছিল, যে পর্যায়ে গেলে এটা যেভাবে বক্তৃতার বই খুললেই আপনি দেখবেন যে প্রথম উদাহরণই আপনি পাচ্ছেন কেনেডির ইনঅগুরাল বক্তৃতা, আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর। একদম বক্তৃতার, অবশ্য আমরা নিজেরাও যখন ছোটখাটো কর্মশালায় অংশগ্রহণ করেছে বক্তৃতা বিতর্কের ছাত্র জীবনে, আমেরিকাতে বা ব্রিটেনে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে, একদম শুরুই হচ্ছে এটা নিয়ে। কিংবা চার্চিলের দ্বিতীয় বিশ্বযুদ্ধে রেডিও বক্তৃতা, যেখানে চার্চিলের সামনে বিশাল এরকম জনসমুদ্র। এই বক্তৃতা তো আপনার পেতে হবে। এবং এটার আপনি সাম্প্রতিক সময় বঙ্গবন্ধুর বক্তৃতা উল্লেখ করা হয়েছে, এটা পৃথিবীর মহৎ বক্তৃতার মধ্যে অতি সম্প্রতি একজন ব্রিটিশ ঐতিহাসিক অন্তত 2000 বছর আগের বাছাইকৃত ভালো বক্তৃতার অংশ হিসাবে এটাকে উল্লেখ করেছেন। কিন্তু মনে রাখতে হবে তারপরে ওই বইগুলোর পাঠক কারা, এটা ইতিহাসের যিনি পাঠক বা যিনি বক্তৃতা পড়বেন। কিন্তু প্রতিনিয়ত যেখানে বক্তৃতা বিজ্ঞান শেখানো হচ্ছে, যেখানে যুক্তিবিদ্যা শেখানো হচ্ছে, যেখানে অলংকার শাস্ত্র শেখানো হচ্ছে, যেখানে রাজনীতির শিক্ষার্থীকে বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীকে বক্তৃতা তার প্রভাব এবং রাজনীতির অংশ হিসেবে পড়ানো হচ্ছে, সেখানে বঙ্গবন্ধুকে আপনি কোথায় নিয়ে যেতে পারছেন? এখন এর একটা রাজনীতিও কাজ করে। এটা আমাদের দিককার কথাগুলো বললাম যে আমরা ওই পর্যায়ে এই বক্তৃতার টেক্সটকে, এই বক্তৃতার উঁচু মানের যে ইংরেজি অনুবাদ, দেখেন বইগুলো তার আমরা লিখি না, সুতরাং বইগুলো যে ভাষার লোকেরা পড়েন বাইরে তার ভাষাই সেটা চাইবে। এবং যে কারণে বললাম যে এমনকি ফরাসি ভাষায় লেখা, জার্মান ভাষায় লেখা বা ইটালিয়ান ভাষায় দেওয়া বক্তৃতা বা এমনকি আরবি ভাষাও যে সমস্ত বক্তৃতাগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু পাওয়া যায় না। তার মানে কি আপনি বলতে পারেন যে আরবি ভাষায় এরকম বড় কোনো জাতীয়তাবাদী নেতা বক্তৃতা দেননি, যে কেবলমাত্র পশ্চিমের ইংরেজি ভাষাভাষীর এই বক্তৃতা দিয়েছেন? কিন্তু বক্তৃতাগুলো পাওয়া যায়, এইভাবে তাদের কাছে সহজলভ্য করা হয়নি বা লভ্য করা হয়নি। এর আর একটা রাজনীতিও কাজ করে। রাজনীতি হলো যে যিনি এই বক্তা বঙ্গবন্ধু, তিনি তো একই সঙ্গে উপনিবেশ উত্তর একজন নেতা, উপনিবেশিক যারা ইতিহাস লিখছেন, যারা বক্তৃতাকে নির্ধারণ করছেন যে কোনটা তার ভাষায় মহৎ বক্তৃতা, সে তো একজন উপনিবেশিক উত্তর জাতীয়তাবাদী নেতাকে ওই পর্যায়ে তুলে ধরবেন না, তার উপর আলোক সম্পাদ করবেন না, স্থান দেবেন না তাকে। আমি নেহেরুর যে বক্তৃতার কথা বলছি, বক্তৃতা বিজ্ঞানের বইয়ে পাওয়া যায়, সেটাও আপনি অবাক হবেন যে সেটাও দেখানো হচ্ছে যে এটা কতখানি মেটাফর হিসাবে তিনি বলেছেন, যতটুকুন এটা মহৎ বক্তৃতা হিসাবে। বাপু মারা গেছেন সেই কথাটা তিনি অসাধারণভাবে উপস্থাপন করছেন, যে বাপুকে মনে হচ্ছে এক সূর্যের মতো, আমি বাংলা করে বলবার চেষ্টা করছি, এবং সে সূর্য উত্তাপ দিত, আমাদেরকে আলো দিত, এবং সেটা অস্ত গেছে। এবং উনি বলছেন যে আমাদের যে প্রিয় নেতা, আমাদের জাতির পিতা বাপু ইজ নো মোর, তিনি আর নেই, বেঁচে নেয়। এবং অত্যন্ত আবেগঘনভাবে তিনি বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতায় পশ্চিমের বইগুলো এই বক্তৃতাতে কিন্তু বক্তৃতা হিসেবে যতটুকু না তুলে ধরছেন যে ভারতের এত বড় জাতীয়তাবাদী নেতা, এত বড় অহিংস ধারণার যিনি প্রবর্তক গান্ধী, যিনি গত শতকের বা বহু শতকের মধ্যে একটা অসাধারণ যোগাযোগকারী একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন ওই অর্থে বলা চলে যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি যেটা থাকে, তার মতো ব্যক্তির সম্পর্কে বলছেন তার একটা অবিচুয়ারির মতো, সেটা গুরুত্বপূর্ণ না হয়ে যেহেতু অসাধারণ বক্তা লেখক নেহরু, কতখানি মেটাফর হিসেবে ওটাকে দিচ্ছেন, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। অতএব যখন চার্চিল তার ওই অনেকটা বলা চলে যে শেক্সপিয়ারের পাঠের ধরনে রেডিওতে সামনে কোনো দর্শক নেই, তিনি বলছেন যে উই শ্যাল ক্লিন দেম ইন দ্য প্লেনস, উই শ্যাল কিল দেম ইন দ্য বিচেস, শেষে বলছেন উই শ্যাল নেভার সারেন্ডার। ওইটা যেভাবে পড়াচ্ছে সেভাবে কিন্তু ব্রিটেনে কিংবা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে বা যুক্তরাষ্ট্রে একজন শিক্ষার্থী পড়ছে না আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। এই যে অভিঘাত তৈরি হচ্ছে, এই যে আপনি আপনার ভাষায় যে আন্দোলিত হচ্ছেন এবং যে জাগরণ তৈরি হচ্ছে, আমি যে শুরুতে বলছিলাম যে বক্তা যখন বলছেন তার যে এবং যে ঢেউ আসছে, যেটা নির্মলেন্দু গুণের কবিতা সাধারণভাবে পাওয়া যায়, জনসমুদ্রের যে ঢেউ, সে দুটো মিলেমিশে যে অভিঘাতটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু বহির্বিশ্বের একজন শিক্ষার্থী ওটা উঠে আসছে না। এবং এই বক্তৃতার আরো অসাধারণ চমৎকার সব দিকগুলো রয়েছে, শব্দ রয়েছে। আপনি এর চেয়ে ভালো ঘোষণা কিন্তু আমরা দেখি না। যে এবারের সংগ্রাম আপনি যখন বলছেন, আমি কিন্তু একই ব্যাকরণ তাকে পড়াচ্ছি, আমি এত ব্যাকরণগুলোর বলে আলোচনাকে ভারী করতে চাইছি না,
সেই ব্যাকরণে আমি কিন্তু কেনেডির উদাহরণ টেনে নিয়ে আসছি, সেই ব্যাকরণে আমি আরো অনেকের উদাহরণ টানছি। তারা যে সবাই রাজনৈতিক নেতা তা না। আপনি পশ্চিমের বক্তৃতার বই খুলবেন, সেখানে অভিনেতার কথা উদ্ধৃত করা হয়, সেখানে একজন সামাজিক নেতার কথা উদ্ধৃত করা হয়, সেখানে একজন ফিলান্থ্রপিস্ট বা যিনি এই ধরনের কাজ করে আব্রাহাম লিঙ্কনের বক্তব্যের যে প্রচারণা, যে বিজ্ঞাপন, এইটা আমার মনে হয় যে একটা আলোচনা করা যায়। আমি জানি আমরা কি বিরতি শুরু করতে পারি। দেখেন, এই বক্তৃতার ক্ষেত্রে অনেক সময় দুটো তুলনা করা হয়, যে বঙ্গবন্ধুর বক্তৃতা, গেটিসবার্গের বক্তৃতা। আমি আমার মাঝে মধ্যে এই তুলনাটা খুব আমার কাছে খুব উন্নত ভাব তুলনা মনে হয় না, কারণ আমার এটা আরো বড় মাপের বক্তৃতা মনে হয়, এবং কোন বক্তৃতার সঙ্গে কোন বক্তৃতার তুলনা করা চলে, আর কোন মহৎ বক্তৃতা প্রেক্ষাপট ভিন্ন। আমি তুলনা কিভাবে করি? আমি বঙ্গবন্ধুর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে খুব কম মানুষকে পর্যায়ে দেখতে পাচ্ছি ইতিহাসে। আপনি পরবর্তীতে যদি আমাদের অডিও ভিজুয়াল ডকুমেন্টেশন আছে এরকম বক্তৃতাগুলো যখন দেখেন, যে ক্যাস্ট্রো ফিরে এলেন, হাভানাতে ফিরে এসে বিশাল জনসমুদ্র বক্তৃতা দিচ্ছেন, কিন্তু তিনি ফিরে আসছেন আন্দোলনের পরে, ফিরে এসে সমস্ত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সেই বক্তৃতায় তো আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ওই মাঠ পাই না, ওই মানুষ পাই না, তাই না? ওই জনসমুদ্র আমি সেখানে ভেঙে পড়তে দেখছি না, সেই স্লোগান পাই না। এক ধরনের আপনি বলতে পারেন যে অনেকটা আলোচনা সাপেক্ষ স্বাধীনতা আসছে। মালায়ান, আজকে যেটাকে আমরা মালায়ান অংশ মালয়েশিয়া বলছি, সেখানে টুঙ্কু আব্দুল রহমানের বক্তৃতা দেখি মারদেকা স্কোয়ারে, তিনি ব্যাপকভাবে বক্তৃতা দিচ্ছেন। মারদেকা স্বাধীনতা, তার ভাষায় তিনি স্বাধীনতা পাচ্ছেন, সেই ঘোষণা তিনি দিচ্ছেন এক ধরনের। কিন্তু সেই মঞ্চেও এখনো আছে, সেই জায়গাও এখনো আছে, কিন্তু সেই মারদেকায় সেই উপনিবেশিকদের সঙ্গে এক ধরনের আলোচনা সাপেক্ষ। আমি কিন্তু কোনো অবস্থায় ছোট করছি না, স্বাধীনতা কারোর স্বাধীনতাকে কোনোভাবে অন্যের স্বাধীনতার সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু সেই জনসমুদ্র সেখানে আসতে পড়ছে না। সেই মারদেকার, আমরা চীন, কোরিয়াতেও একই অবস্থা দেখি, একই অবস্থা। এখন আপনি যে বক্তৃতার কথা বলছেন যে গেটিসবার্গের, সেটা বক্তৃতা বিজ্ঞানের ইতিহাসে অসাধারণ মহৎ বক্তৃতা, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বক্তৃতা। এখন গেটিসবার্গ অ্যাড্রেসের যদি টেক্সট আপনি আজকে দেখেন, আমি কনটেক্সটে পরে যাচ্ছি, এই টেক্সট কিন্তু খুব কঠিন, বিবলিক্যাল, বাইবেলের ভাষা দিয়ে শুরু হয়েছে তার প্রেক্ষাপটটা। 4 scores এত ইয়ার্স আগে আমাদের ফোরফাদাররা বা পূর্বপুরুষরা কি করেছেন, কিভাবে একটি মহৎ জাতি গঠন করেছেন, তারপরে সেই জাতি একটা খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আমার কাছে মনে হয় যে যদি আপনি এরকম একটা জনসমুদ্রের মধ্যে মানে এটাকে প্রক্ষেপণের মধ্যে আনতে চান, এটা খুব কঠিন। আমরা পরবর্তী সময় যখন দেখেছি ওর যে জায়গা, উনি ওখানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উনি প্রধান বক্তা না। যিনি প্রধান বক্তৃতা দিয়েছেন, দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টার কাছে, সে বক্তৃতার আমরা আর অত খবর রাখি না। এই বক্তৃতা যে কারণে সারা পৃথিবীতে বেশি আমাদের কাছে চলে এসেছে, আমি নিঃসন্দেহের মহত্ব নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করছি। এই বক্তৃতার ভাষার গাঁথনির প্রশংসা আমি করছি। এটা উনি প্রস্তুতি নেবার সুযোগ পেয়েছেন। এই বক্তৃতায় কেউ কেউ এর সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করবার চেষ্টা করেন, যে 1.25 মিনিট বা 2 মিনিট কি 2.25 মিনিটে উনি কত সংক্ষেপে বক্তৃতা দিয়েছেন, তারও আমি প্রশংসা করছি। এর মূল প্যাকেজ যেটা, সেটা হলো যে গণতন্ত্রের সংজ্ঞাটি। কারণ এই ধরনের ভাষার বক্তৃতা আব্রাহাম লিঙ্কনের আরো একাধিক আছে। তিনি যখন প্রেসিডেন্ট হবার সময় তিনি চলে আসছেন, তার এলাকা ছেড়ে হোয়াইট হাউসে যাবেন, তখনও কিন্তু তিনি এই ধরনের বক্তৃতা দিয়েছেন, এই ধরনের বিবলিক্যাল ওয়ার্ড সেখানে আছে। তার অন্যান্য বক্তৃতাতেও এই ধরনের প্রেক্ষাপট পাওয়া যায়। হ্যাঁ, হয়তো প্রেক্ষাপটটি এখানে ভিন্ন, একটা গৃহযুদ্ধের পর তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ওখানে কিন্তু একটা ছোট সমাগম ছিল, এরকম বৃহৎ জনসমুদ্রের অবস্থান সেখানে ছিল না, এবং একটা প্রেক্ষাপট ছিল যে সেখানে একটা বিশেষ অনুষ্ঠানে তিনি গেছেন, সেই অনুষ্ঠানে তিনি বলছেন। কিন্তু এটার যেটা গুরুত্ব বেশি তৈরি হয়েছে, এটার যেটা ব্যাকরণ তৈরি হয়েছে, এর যে কারণে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, যে এরকম একটা মুহূর্তে গণতন্ত্র টিকবে কি টিকবে না, যে পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হতে যাচ্ছিল, সেই ইউনিয়ন টিকবে কি টিকবে না, তখন তিনি দাঁড়িয়ে যেভাবে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন মানবতার কথা, মানুষের একই অধিকারের কথা, একটা জাতি গঠনের যে স্বপ্ন, সেটা পৃথিবীর বহু বহু মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছে। কিন্তু এটা কোনো স্বাধীনতা সংগ্রামের ডাক দিচ্ছেন না, কিন্তু তিনি কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার কথা বলছেন না, তিনি কোনো নতুন জাতীয়তাবাদের স্বপ্ন কিন্তু সেখানে দেখাচ্ছেন না। তিনি যেটা নির্মাণ করতে চেষ্টা করছেন বা বিনির্মাণ করতে চেষ্টা করছেন, যে আমরাই পৃথিবীতে একটা মহৎ জাতি গঠন করেছি, সেটা থ্রেটেন্ড হয়েছে, সেটা ভালনারেবল হয়েছে, সেটাকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, মার্কিনের বড় একটা অংশই হচ্ছে গণতন্ত্র প্যাকেজ। গত 100 বছর ধরে গণতন্ত্রই হচ্ছে তার মুখ্য প্রচারের একটা জায়গা, এখনো চলছে। এবং কেনেডির এই বক্তৃতা তার জন্য একটা মোক্ষম একটা বিষয়, কারণ সে যখন বলছে যে ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, গণতন্ত্র এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আসেনি, একেবারে জনগণ দ্বারা পরিচালিত হয়নি, জনগণের জন্যও সবসময় হয়নি, জনগণ ওটা করতে যায়নি, কিন্তু এত অসাধারণ প্যাকেজ তৈরি করেছে, এটা একটা অসাধারণ জায়গা তৈরি করে দিয়েছে, যে এই ধরনের একটা গণতন্ত্রের
সামগ্রিকতা আর কোনো বক্তৃতায় চলে আসেনি। আমি কোনোদিনই ব্যক্তিগতভাবে এই বক্তৃতার বা এই মহত্বের সঙ্গে এই 7ই মার্চের ওই ময়দানে দাঁড়াতে চাই না। এটা একেবারে ভিন্ন ধারার, ভিন্ন প্রক্রিয়ার। আপনি যদি বলেন মহত্বের দিক থেকে, আমি অবশ্যই বলবো যে বঙ্গবন্ধুর বক্তৃতার মহত্বের উচ্চতায় গ্যাটিসবার্গের মতো। আমি বলবো মহত্বের উচ্চতায় চার্চিলের বক্তৃতাকেও ছাড়িয়ে যায়। আমি বলবো মহত্বের উচ্চতায় নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে স্বাধীনতা সংগ্রামে ডাক দিচ্ছেন, অসম্পূর্ণ বিপ্লব হয়নি সেটা, সেই মহত্বের কাছাকাছি চাই। আমি খুব কম সংখ্যক মানুষকে পেয়েছি বক্তৃতা পড়তে গিয়ে, আমি ইতিহাসের ছাত্র নই, আমি খুব ক্ষুদ্র একজন পাঠক হিসাবে, যে আমি পেরিক্লিসের সময় থেকে এই পর্যন্ত যতটুকু বক্তৃতা বিজ্ঞান আমার সাধ্যে কুলাই আমি দেখবার বা পড়বার চেষ্টা করেছি, এই মুহূর্ত আমি আর কাউকে দেখিনি। সেই আবার একটু যদি পেছনে ফিরে যায়, তারও 1 বছর আগে যে 70-এর সেই ঘূর্ণিঝড়ের পরে সফেদ পাঞ্জাবি কবিতা লিখছেন মৌলানা ভাসানী কিনে, যখন শামসুর রহমান, দেখবেন যে ত্রিমাত্রিক একটা বিশ্লেষণ আছে পল্টনের বক্তৃতা, যে নুহের কিস্তির মতো একজন বৃদ্ধকে তিনি দেখছেন মৌলানাকে, যিনি এত বড় একটা ঝড়ের পরে পাকিস্তানিরা আসেনি, তারা আমাদের দিকে তাকায়নি, সেই বক্তৃতা দিচ্ছেন সেই একেবারে প্রত্যন্ত সেই সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে, কারাই বক্তৃতা এসেছে এবং কে শুনছে, কি বলছেন তিনি, যে বক্তৃতা আবারও আনার চেষ্টা করছেন নির্মলেন্দু গুণ তার কাব্যে, কবিতায় অনেকেই বলবার চেষ্টা করেছেন। সেই যে মহৎ একটা ক্ষণ তৈরি হচ্ছে বক্তৃতার, সেখানে আমি কোনোদিন এই বক্তৃতার কয়টি শব্দে বক্তৃতা দেওয়া হয়েছে আমি একেবারেই আগ্রহী না। ওই শব্দ আমার কাছে গুরুত্বপূর্ণ না, সংখ্যাতত্ত্ব ওখানে আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ নেতা দাঁড়িয়েছেন, তার সমস্ত যোগ্যতা, ওই মুহূর্তটি। এই বক্তৃতা কি প্রস্তুতি তিনি নিয়েছিলেন সেটা নিয়ে ইতিহাসের শিক্ষার্থী অনুসন্ধান করতে পারে, কিভাবে তিনি গঠন করতে চেয়েছিলেন তা নিয়ে দীর্ঘদিন আমাদের অনুশীলন চলতে থাকে। কিন্তু এরকম সন্ধিক্ষণে, এরকম মুহূর্তে দাঁড়িয়ে যে মহৎ বক্তৃতা তৈরি হয়, সেই বক্তৃতার টেক্সট অনুশীলন করা যায়, সেই বক্তৃতা যদি আমি শব্দও পড়তে চাই, সেই বক্তৃতা যদি ভালো লাগার অনুষঙ্গ হিসাবে আমি পড়তে চাই, অসাধারণ সাহিত্য, যে কথা সেই আগের কথা, যে রাজনীতির এরকম বক্তৃতা বা কাব্য সাহিত্য পরিবেশটাকে যদি আমরা সেই পরিবেশটা পাই না। মনে রাখতে হবে সেই বক্তৃতা, সেই সময়, সেই ক্ষণ বঙ্গবন্ধু জীবনেও কিন্তু আর আসেনি। বঙ্গবন্ধু আরো বক্তৃতা দিয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছিলেন এই মাঠে ময়দানের সেদিনের সেই আবহাওয়া আর ফিরে আসেনি। তিনি 10ই জানুয়ারি ফিরে এসেও বক্তৃতা দিয়েছিলেন, সেই আবহ কিন্তু ফিরে আসেনি। উনি ওনার যাত্রা বিরতিতে উনি বক্তৃতা দিয়েছিলেন, সেই আবহ কিন্তু আর ফিরে আসেনি। উনি ওনার জীবৎকালে আরো অনেক বড় বক্তৃতা দিয়েছিলেন। মনে রাখতে হবে আবারও বঙ্গবন্ধু, তার মানুষ, তার বক্তৃতা, তার জনগণ, তার প্রতি প্রত্যাশা, তিনি নেতা, এবং সেই আস্থার একবার তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার প্রেক্ষাপট আমাদের অনুশীলন করা প্রয়োজন। সেই বক্তৃতা, সেদিনের যে মূর্ছনাটি তৈরি হয়েছিল, এবং সেই বক্তৃতাকে আমি যদি বলি, আবারও বারবার ইংরেজি শব্দেই বলি, টেক্সটকে অনুশীলন করা প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।